৪৭ বছর পর ইসলামাবাদে সরাসরি বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করতে পাল্টাপাল্টি শর্ত, সব বিষয়ে সমঝোতায় আসতে একদিন আলোচনা বাড়ানোর চেষ্টা ইসলামাবাদের। হাম সংক্রমণে আরও 2 শিশুর মৃত্যু, ভর্তি ৯৫০-রও বেশি। সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ায় জটিলতা। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল, আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। খাল দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি, আগামী প্রজন্মের জন্য ঢাকাকে বসবাসযোগ্য করার প্রত্যয়। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, বাড়তি দামে খোলা সয়াবিন বিক্রি, বোতলজাতের সঙ্গে গুছিয়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য। কাঠগড়ায় ডিলার কোম্পানি, দাম সমন্বয় নিয়ে বৈঠক আজ। এবং কুষ্টিয়ায় দরবার শরীফে হামলা, ভাঙচুর, আগুন, একজনকে পিটিয়ে হত্যা, আহত 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। শেষ হলো পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফা শান্তি আলোচনা। সব বিষয়ে সমঝোতা না হওয়ার আলোচনায় আরও একদিন বাড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। এদিকে ৪৭ বছর পর একই টেবিলে বসছেন 2 দেশের প্রতিনিধি। লেবাননে যুদ্ধবিরতি সহ 10 দফা শর্ত দিয়েছে তেহরান, আর ওয়াশিংটনের পক্ষ থেকে 15 দফা তুলে ধরা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের প্রথম দফার সরাসরি আলোচনা। বৈঠক শেষে 2 পক্ষ লিখিত নথি বিনিময়ের মাধ্যমে সমঝোতার অগ্রগতি যাচাই করে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতবিরোধ রয়ে গেছে। এ অবস্থায় আরও 1 দফা আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্র। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, হরমুজ ইস্যুতে এখনও সমঝোতায় আসেনি 2 পক্ষ। তবে লেবাননে হামলা কমানোর বিষয়ে তেহরান নিশ্চয়তা পেয়েছে। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই সংলাপ মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করবে। স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। ইরানের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ শরীফ। আলোচনার টেবিলে ইরানের পক্ষ থেকে 10 দফার প্রস্তাব রাখা হয়েছে, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে 15 দফা। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুগুলো প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র যেখানে পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমাবদ্ধতা চেয়েছে, ইরান সেখানে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জব্দ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে অনড়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় সমাধান না এলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানান তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেয় যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। But that'll be open. We're going to be, or the Strait as they call it, and I think it's going to go pretty quickly. And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার হাম প্রসঙ্গ। কমছে না হামের সংক্রমণ। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 2 শিশুর।
নতুন করে ভর্তি করা হয়েছে আরও 968 জনকে। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সারা দেশে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পেইন সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসেন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালে বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই অনেক শিশুকে বাড়ি নিয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে জানান চিকিৎসক। স্বাস্থ্য সচিব জানান, দেশে এখন টিকার কোনো সংকট নেই। 9 মাসের শিশু জাহিন গত 4 এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালের একটি শয্যায় এখন তার ঠিকানা। শরীরে লালচে র্যাশ আর তীব্র জ্বরের সঙ্গে লড়ছে এই ছোট্ট প্রাণ। হামের টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই ভাইরাসটি হানা দিয়েছে তার শরীরে। জাহিন একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখন ভয়াবহ। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে শিশুরা। এতে অভিভাবকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। হঠাৎ দেখি হালকা করে র্যাশ আসছে বৃহস্পতিবার দিনেই, পরে বৃহস্পতিবার রাতে চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। 3 দিন ধরে ভর্তি আজকে। বাবুর 5 দিন জ্বর, ঠান্ডা ছিল প্রচুর। পরে হাসপাতাল শরীরে পুরো র্যাশ উঠেছিল, পরে হাসপাতালে আসার পর এমনিতে ভর্তি করেছে আর কি। চিকিৎসা ভালো নেই, ভালো করে নাই, হ্যাঁ সেই জন্য ঢাকা আছে। বাবুর প্রথমে জ্বর ছিল, পরে জ্বরের পর এই মুখে কি যেন উঠছে, পরে তাই দেখে ঢাকা নিয়ে আসছি। আনতে সারা গতর পুরে মাখাই গেছে। চিকিৎসকরা বলছেন, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তবে উদ্বেগের জায়গা আরও একটি, হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কদিন পরেই ফের অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। ইন জেনারেলি মাস পিপলের সাথে মিশতে দিবে না, কারণ যেহেতু তার ইমিউনিটি ফ্রেশ, তার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, টনসিলাইটিস হতে পারে, আবার ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কান ইনফেকশন হতে পারে। পরবর্তীতে নিজের ইমিউনিটি ফিরে আসতে কিন্তু সময় লাগে 2 সপ্তাহ 3 সপ্তাহ। এদিকে দেশে টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি রয়েছে সেখানে টিকাদান কর্মসূচি জোরদার করছে সরকার। আমরা জেলা শহরে এবং আমাদের ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালেও আমরা এই হামের চিকিৎসা সুবিধা দিয়ে আমরা বাড়িয়েছি। এটা অতিরিক্ত কোনো ডোজ নয়, যারা পায় নাই তারাও দিচ্ছি
যারা পেয়েছে তাদেরকেও দিচ্ছি আমরা। শুধু ঢাকাতেই নয়, বরগুনা, রাজশাহী, খুলনা, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে কুমিল্লায় প্রতিদিনই আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে শিশু আসছে হাসপাতালে চিকিৎসা নিতে। সর্দি জ্বর কাশি ছিল প্রথমে, ওষুধ খাওয়ার পরে এগুলো গায়ে উঠছে। যে ইনজেকশনটা দিচ্ছে ওটা কোনো পরিবর্তন নাই, স্যারে বলছে ঢাকা নেওয়ার জন্য একবার। সারা দেশের এই মহামারী ঠেকাতে সচেতনতা আর সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা ছাড়া এই সংক্রমণ মোকাবিলা চ্যালেঞ্জিং বলছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, জনগণ সচেতন না হলে সুফল মিলবে না। আর ঢাকা উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন, দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান। এদিকে অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য ঢাকা গড়ে তোলার উপর জোর দেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মশা নিধনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে 2 সিটি কর্পোরেশনের একাধিক টিম। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নেওয়া সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। হাজারীবাগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, শহরে যত্রতত্র বর্জ্য ফেললে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। আগামী প্রজন্ম তাদেরকে যদি আমরা বাসযোগ্য ঢাকা রেখে যেতে চাই, তার জন্য আমাদের সচেতনতাটা, এবং আমাদের শুধু সচেতনতা নয়, আমাদের কার্যক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নাই। জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের তালিকা করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য শহর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনগণের সচেতনতার উপর জোর দেন মন্ত্রী ও সিটি প্রশাসকেরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সভায় আরও থাকছে। খালের বাঁধ ভেঙে হুহু করে হাওরে ঢুকছে পানি। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডুবল বিস্তীর্ণ জমির বোরো ধান। ব্যাপক লোকসানের সংখ্যায় কৃষক। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শেরেবাংলানগর থানার কথিত এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর শুক্রবার রাতেই হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সেক্রেটারি। চাঁদা দাবিকারী দলের কেউ নয় দাবি করে কেন্দ্রীয় নেতারা আশ্বস্ত করেন অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে। হাসপাতালটি 2000-এরও বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডক্টর কামরুল ইসলামের। শুধু শুক্রবারই নয়, 5 আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। 5 আগস্টের পরে
পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে এসব বলে। অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুলকে আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না, ইনশাল্লাহ দায়িত্ব আমরা নিলাম। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এদিকে শনিবার বিকেলে এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, হাসপাতালের খাবারের টেন্ডার বাতিল করায় ক্ষুব্ধ হয়ে মব সৃষ্টি করে চড়াও হন যুবদল নেতা পরিচয় দেয়া মঈনুদ্দিন। এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না। আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখানো। চাঁদাবাজির অপচেষ্টা ও মব তৈরির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারা দেশে চাঁদাবাজদের পক্ষপাতমূলক মুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ের সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইফতিখার চৌধুরী আরও বলেন, শিগগিরই তালিকা ধরে অভিযান চালানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ব্রিফিংয়ে বলেছেন, যাতে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরা যাতে চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে, এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল থেকেই ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত ৩৬টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসব মুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেত্রীরাও এখন দৌড়ঝাঁপ করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে আসছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরও অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল তাগিদের মনোনয়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। সংসদ নির্বাচনের মতোই সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে আগ্রহী ভূমিকা যারা রেখেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। ২১ এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে প্রায় ২ শতাধিকের বেশি ফর্ম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে ছাড় দেবে না ১১ দল, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলছেন, আবারও অধিকার পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতারা। রাজধানীর সৌরার্দি উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে অংশ নেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। জামায়াত নেতারা বলছেন, যারা গণভোটের রায়ে আস্থা রাখেনি তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে নাই। অতএব গণভোট যারা আজকে গ্রহণ করলো না তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথে যাত্রা করেছে। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে।
কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে সভাপতি এবং লস্কর মোহাম্মদ তসলিমকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৭৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার ফিলিপনগরে শামীম রেজা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। শনিবার দুপুরে একটি দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দরবার ঘেরাওয়ের পর শুরু হয় ভাঙচুর, দেয়া হয় আগুন। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের শনিবার দুপুরে চালানো হয় এই হামলা। সম্প্রতি দরবারের অনুসারীদের উদ্দেশ্যে দেয়া শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষুব্ধ হন এলাকার কিছু মানুষ। এর জেরেই ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। আমি ভ্যান দিয়ে আগে বাড়ানি গেলে আমার ভ্যান কিন্তু বাড়ার দিচ্ছে না। এমন ভাবে আগুন ধরাচ্ছে যে চারদিক থেকে আগুন ছিটায় পড়ছে। আমার বাড়ি একেবারে নিকটে। ভ্যানে এবং অটোতে কিছু লোক স্লোগান দিতে আসলো যে শামীম বাবার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিকেলের দিকে দরবার থেকে গুরুতর আহত অবস্থায় শামীম ও তার 2 অনুসারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সদর হাসপাতাল মর্গে। ২০ সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিল। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। আটক নেই, মামলার বিষয়ে আমরা তাদের আত্মীয় স্বজন, তার ভাই আছে এখানে, কি যেন ভদ্রলোকের নাম বলেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই পাশেই থাকেন উনি। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনারা এজাহার দিবেন। ঘটনার পর এলাকায় দেখা গেছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রবাসী সময় আরও থাকছে। পরীক্ষা নিরীক্ষা নয়, পাকিস্তান সিরিজের দলটি থাকলো নিউজিল্যান্ডের বিপক্ষে। পরিকল্পনায় স্থিতিশীলতা রাখতে চায় নির্বাচকরা। বিশ্বকাপের দল চূড়ান্ত 6 মাস আগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। খোলা পাম্পের মালিকরা বলছেন বেশিরভাগ বন্ধ পাম্পের প্রভাব পড়ছে। জ্বালানির কৃত্রিম সংকটের জন্য অসাধু চক্রকে দায়ী করছে গ্রাহকরা। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষা জ্বালানি তেলের জন্য। ভোগান্তিতে পড়া চালকরা জানান, কেউ এসেছেন রাত 3টায়, কারো অপেক্ষা ছাড়িয়েছে 8 থেকে 10 ঘন্টা। রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অনেকেরই ফুরিয়ে গেছে গাড়িতে থাকা অবশিষ্ট তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে বন্ধ পাম্পের প্রভাব পড়েছে খোলা পাম্পে। ভোর 5টা বাজে দাঁড়াইছি, এখন 12টা বাজে। আরো কয় ঘন্টা লাগবে তা জানি না, আমরা ধারণা করতেছি আরো 5-7 ঘন্টা লাগবে যাইতে। 7 ঘন্টা আমি অন দ্য ওয়েতে। আমার তো ফ্যামিলি বাচ্চা আছে, তাই না? আমি সকালে নাস্তাও করি নাই, তাহলে মহিলারা কেন ভিআইপিদের সঙ্গে লাইন পাবে না? 3টা বাজে আসছি, রাত্রে হলো মশার কামড়, গাড়িতে এসি ছেড়ে বসে থাকা লাগছে। এখন আবার রৌদ্র, গাড়িতে এসি ছেড়ে বসে থাকা লাগে। তো আমার গাড়িতে যাই তেল আসলো পুরান তেল, হেঁটেই পুড়ে বলাইছি, নতুন তেল পাইলাম না। যদি রেশনিং সিস্টেমটা ওইভাবে যদি গভর্নমেন্ট ট্যাকেল করে যদি সবগুলো পাম্পে ওইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারতো, তাহলে এই যে দীর্ঘ সারি গাড়ির, এটা হতো না। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র। ফেনীর 28টি পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তৈরি হয়েছে তীব্র সংকট। পাম্প মালিকদের দাবি, অকটেন পেট্রোল মিলছে চাহিদার অর্ধেকেরও কম। গাড়ি সিরিয়াল ধরে বইরেছে, তেল দেয় না, তেল নাই বলে। আমার নন্দীগ্রাম পাম্পে কালকে ঘুরে গেছে, আজকে ঘুরে গেছে, তেল নাই। আজকে দেয় নাই, আগামীকালকে সকালে বলতে পারবো যে ডিপো থেকে তেল দিবে কিনা। চাহিদা অনুপাতে প্রতি পাম্পকে দিতেছে না। আজকে এক পাম্পকে দিলে আগামীকালকে আরেক পাম্প
কে দিতেছে। খাগড়াছড়িতে ক্রমে তীব্র হচ্ছে জ্বালানি তেল সংকট। কোথাও কোথাও 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। তেলটা অতি জরুরি ছিল, আমবাগানে গুটি আসছে, এরকম আমের গুটি আসছে, কিন্তু আমবাগানে স্প্রে করা অতীব জরুরি। বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা তেলের সংকটে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই পারতেছি না। এদিকে অভিযোগ উঠেছে কিছু অসাধু চক্র এই সুযোগে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। এতে প্রকৃত ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। জ্বালানি তেল বিক্রিতে নজরদারি আরও বাড়ানোর দাবি যানবাহন চালক ও মালিকদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল। বোতলজাত তেলের সঙ্গে গছিয়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য। আজ ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। আরেক দফা দাম বৃদ্ধির আতঙ্কে ভোক্তা। সরকারের বেঁধে দেওয়া দাম 176 টাকা হলেও রাজধানীর কারওয়ান বাজারেই 1 লিটার খোলা সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে 184 টাকা। খোলা তেলে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। এমনি বোতলজাতে একটু চাপ আছে। আমার এখানে প্রতিদিন চাহিদা আছে 20 কার্টন 25 কার্টন, সেই জায়গায় যদি আমি 1 কার্টন পাই তাহলে আমি চলতে পারবো। মানুষ এখন ওই হাহাকার থেকে একটু বেশি পরিমাণ নেয়, যেমন যার দরকার 10 লিটার হে নাই 20 লিটার, যার দরকার 5 লিটার হে নাই 10 লিটার। তবে তীব্র সরবরাহ সংকটে পড়া ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বিক্রেতারা অন্য পণ্য কিনতে বাধ্য করছেন এমন অভিযোগ ক্রেতাদের। তবে এজন্য ডিলার ও কোম্পানির মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। কোম্পানি আমাদেরকে বলে যে আমার সয়াবিন তেল নিতে হলে 5 লিটার সরিষার তেল 1 কার্টন নিতে হবে, আর 1 কার্টন নিলে 1 পিস 5 লিটার নিতে হবে। চাহিদা অনুপাতে তেল একটু পাওয়া যাচ্ছে কম, মানে রিফ্রেশিং করতে একটু সময় লাগতেছে কোম্পানি বলতেছে। এমন বাজার বাস্তবতার মধ্যেও পাম তেল সরকার নির্ধারিত দামে বিক্রির কথা জানালেও ব্যবসায়ীরা জানান লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর দাবিও রয়েছে তাদের, যা নিয়ে রোববার বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার পথে কর অব্যাহতিকে বড় বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। বাজেটে অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিয়ে রাজধানীর বিএফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে যেভাবে ভর্তুকি ও ঋণের চাপ বাড়ছে, সেভাবে যেমন ব্যক্তি আয় বাড়ছে না, তেমনি বাড়ছে না রাজস্ব আদায়ও, যা আগামী বাজেটে সরকারকে চাপে ফেলবে বলেও সতর্ক করেন তিনি। প্রত্যেকটা বাজেটেরই একটা উন্নয়ন দর্শন থাকা দরকার। আপনি কি বাজেট প্রণয়ন করছেন দারিদ্র্য কমানোর জন্যে, প্রবৃদ্ধি বাড়ানোর জন্যে? আপনি কি বাজেট প্রণয়ন করছেন কোনো বিশেষ খাতকে সুবিধা দেওয়ার জন্যে? এই জিনিসগুলো প্রথমেই বলে নেওয়া দরকার, যাতে সাধারণ মানুষেরা আমরা হিসাব নিকেশের ফাঁদ পেরিয়ে বুঝতে পারি যে সরকার কি করতে চায়। বছরের শেষে আমরা জানতে চাই যে তারা যা যা করবে বলেছিল তার কতটুকু অংশ তারা করতে পেরেছে। রাজধানীর বেইলি রোডের সাংস্কৃতিক অঙ্গন হিসেবে পরিচিত নাটকপাড়ায় সপরিবারে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় শ্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটকটি উপভোগ করেন তিনি। বেইলি রোডের নাটকপাড়ায় তাদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক ও নাট্যকর্মীরা। দর্শকদের সঙ্গে সেলফি তোলা সহ মুহূর্তটি সপরিবারে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে ৩রা এপ্রিল মে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা প্রজেক্ট হেইল মেরি উপভোগ করেন তারেক রহমান। রোগীর চাপ বিবেচনায় চিকিৎসকদের আরও পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। শনিবার রাতে রাজধানীর উত্তরায় ক্রাউন প্লাজায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসি এর বার্ষিক সম্মেলনে সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, রোগীর কাছে সৃষ্টিকর্তার পরেই চিকিৎসকদের অবস্থান, তাই এ পেশায় অনৈতিকতার সুযোগ নেই। বিষয়টি মনে রেখে চিকিৎসকদের সেবা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আপনাদের এই যে একটা হসপিটালের সকল নাগরিক কিন্তু ছাত্র, আয়া, সুইপার,
nurses, doctors, above all the patients. They have to be given the best services from the doctors. আর এই বেস্ট সার্ভিসটা দিতে হলে কিন্তু মেডিকেল এথিক্সকে সামনে নিয়ে আসতে হবে। একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার বিকেলে শাক্যপরি বৌদ্ধবিহার কমপ্লেক্সে বিজু বৈশু সাংগ্রাই উপলক্ষে মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে পার্বত্য অঞ্চলে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। এ সময় পাহাড়ি জনপদকে নতুন রূপে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। অনুষ্ঠানে 3 জন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 3 দিনের মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন আইনমন্ত্রী। এদেশের পোড় খাওয়া রাজনীতিবিদদের একজন নেতৃবৃন্দ সামনে উপস্থিত। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে এই দেশের সাথে থাকতে হবে, এই দেশের পক্ষে কথা বলতে হবে। আমাদের পাহাড়, আমাদের পার্বত্য চট্টগ্রাম নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ ভূমি। এই ভূমিকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে তোলার যথেষ্ট সুযোগ আছে আপনাদের। পার্বত্য চট্টগ্রাম এলাকায় যদি আমরা পর্যটনের অন্যতম একটা কেন্দ্র করতে পারি, আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। ব্যাংক ঋণের সুদহার বেশি হওয়ায় বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। পাশাপাশি ফ্ল্যাটের উচ্চতা ও সংখ্যা বেঁধে দিয়ে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করা হচ্ছে। শনিবার রিহ্যাব নির্বাচনের ইশতেহার ঘোষণায় এ কথা জানায় জাগরণ প্যানেলের সভাপতি প্রার্থী মোকাররম হোসাইন খান জানান, রাজুকের ডিটেইল এরিয়া প্ল্যান আবাসন বান্ধব নয়। ফ্লোর এরিয়া রেশিও ফর স্কয়ার না হলে বাসস্থানের সংখ্যা আরও কমবে। বলেন, আবাসন খাতে পরিকল্পনাবিদ ও স্থাপত্যবিদদের অংশগ্রহণ সহ সরকারি সংস্থাগুলোর সঙ্গে রিহ্যাবের সম্পর্ক বাড়াতে চায় জাগরণ প্যানেল। ফাস্ট প্ল্যান স্পেশালি ইউনিটের সাইজগুলি বেড়ে যায়, সেটা কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের ইন্টারেস্ট রেটস আর টু হাই and interest rates for construction and for buyers mortgage rates have gone nearly double হয়ে গেছে। ট্যাপ এবং ফারের যে সমস্যাগুলি ঢাকা জোনের সেটা জানি আমরা আদায় করতে পারি, সেটার জন্য আমরা চাচ্ছি ট্যাপ এন্ড ফার রিফর্ম। সুনামগঞ্জে খালের বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি, এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির বোরো ধান। শনিবার দুপুরে বৃষ্টির পানির তোপে সাপের দইর খালের বাঁধ ভেঙে যায়। এতে দেখার হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। পানি নিষ্কাশন না হলে আরও ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে কৃষক। এবছর দেখার হাওরে 24,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের উপর চাপ কমাতে 1 সিটি 2 টাউন কনসেপ্টে সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সাকত টিপুর ক্যামেরায় আরও থাকছে কমলদের রিপোর্টে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌডন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা 1 সিটি 2 টাউন। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো
তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়া, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসী সময়। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টা 7 মিনিটে প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে সফলভাবে অবতরণ করেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সফলভাবে 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী, যাদের প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। ইন্টিগ্রিটি নামের ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে। পরে উদ্ধারকারী দল দ্রুত ক্যাপসুলটি ঘিরে ফেলে এবং হেলিকপ্টারের মাধ্যমে 4 সদস্যের ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। নভোচারীদের ফেরার দৃশ্য দেখতে সান ডিয়েগো এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ভিড় করেন শত শত মানুষ। আমি যখন 2 বছরের শিশু ছিলাম তখন চাঁদে অবতরণের ঘটনা দেখেছিলাম, আর এখন জীবনের এত বছর পর আবারও সেই চন্দ্র অভিযান দেখলাম। তারা সেখানে গিয়ে নিরাপদে ফিরে আসতে পেরেছেন, এটা সত্যিই খুব আনন্দের। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে, রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। নভোচারীরা এই চন্দ্র অভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের জেরে বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হলেও ফিনল্যান্ড এখনও তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বিকল্প উৎস ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার পরেও দেশটিতে জ্বালানির দাম বেড়েছে। ফিনল্যান্ড থেকে জ্বালানির পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। এই মুহূর্তে আছি ফিনল্যান্ডের হেলসিঙ্কির একটি জ্বালানি তেলের পাম্পের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষজন তেল সংগ্রহ করছে, অর্থাৎ বৈশ্বিক যে পরিস্থিতি বা তেলের যেই অবস্থা সেই জায়গা থেকে ফিনল্যান্ডে খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি এবং ফিনল্যান্ডের যে সরবরাহ তেলের সেটি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে। ফিনল্যান্ডের প্রথম যে নীতি এই স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেটি হচ্ছে নো প্যানিক নীতি, অর্থাৎ স্থিতিশীল সরবরাহ। সরকার এবং মিডিয়া যে কথাগুলোর সাথে মিল পেয়েছে সেটি হচ্ছে সরকার বলছে যে কোনো ধরনের জ্বালানি ঘাটতি নেই এবং গণমাধ্যম সেই পাম্পগুলোতে গিয়ে দেখছে তেল সংগ্রহের যে প্রক্রিয়া সেটি খুব স্বাভাবিক রয়েছে এবং ঘাটতি আসলে নেই। যেটি প্রশ্ন সেটি হচ্ছে এখানে দাম কিছুটা বেড়েছে। তারা বলছে যে সরবরাহ চেইন যেটি রয়েছে সেটিকে তারা স্বাভাবিক রেখেছে এবং সেক্ষেত্রে বিকল্প উৎসের ব্যবহার করছে, অর্থাৎ ফিনল্যান্ড শুধুমাত্র যে উৎসের মাধ্যমে তেল সংগ্রহ করতো সেটির প্রতি তারা অবস্থান রেখেছে তা কিন্তু নয়, তারা অন্যান্য প্রক্রিয়া এবং অন্যান্য উৎসের মাধ্যমে তারা তেল সংগ্রহ করছে এবং সেখানে জরুরি তেলের যে মজুদ অর্থাৎ স্ট্র্যাটেজিক রিজার্ভস সেটিতে তারা গুরুত্ব দিয়েছে। যেমন IEA এর দেশ হচ্ছে ফিনল্যান্ড, যেখানে মজুদের অংশ হিসেবে ফিনল্যান্ড কিন্তু এটি করতে পারে এবং প্রয়োজনে মজুদও ব্যবহার করা হবে বলে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন। তো বিশ্বব্যাপী 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়া যে সিদ্ধান্ত নিয়েছে সেটির ইতিবাচক দিক ফিনল্যান্ডের মধ্যে রয়েছে। এছাড়াও ফিনল্যান্ডের যেই সরকারের আগাম অর্থনৈতিক প্রস্তুতি সেটি এখানে বড় গুরুত্ব পেয়েছে। যেমন প্রধানমন্ত্রী পেত্রি অর্প এবং শুরু থেকে বলেছিলেন যখন যুদ্ধ শুরু হয়েছিল বিশেষ টিম কাজ করবে যাতে করে ফিনল্যান্ডে জ্বালানি তেলের কোনো ঘাটতি কিংবা সরবরাহের কোনো অসুবিধা না হয়। এখনো পর্যন্ত ফিনল্যান্ডে কিন্তু জ্বালানি ঘাটতি বা কোনো ধরনের সরবরাহের সমস্যা আমরা লক্ষ্য করিনি। তার পরবর্তী যে নীতি সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের
ইউনিয়নের সমন্বিত পদক্ষেপ এবং এটি খুব গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপের কারণে সরবরাহ এবং বাজার প্রক্রিয়া খুব স্বাভাবিক রয়েছে, যেহেতু ফিনল্যান্ড অন্যান্য ইউরোপের দেশের যে আছে সেই দেশের তুলনায় এখানে তেলের বাজারটা স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে কূটনৈতিক অবস্থান, অর্থাৎ ফিনল্যান্ড এই যুদ্ধে সরাসরি কোনোভাবে জড়ায়নি এবং তারা যেই মিত্রদের সাথে কাজ করে সেই মিত্ররা এই যুদ্ধের মধ্যে সম্পৃক্ত হয়নি। ফলে হরমুজ যে বাণিজ্য পথ সেই প্রণালীটি খুলে দেওয়ার পক্ষেও ফিনল্যান্ড কিন্তু অবস্থান নিয়েছিল। এই যে 5টি সার্বিক পরিস্থিতি নীতি, এই নীতিগুলোর কারণে ফিনল্যান্ড এখন পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে। তবে দাম কিছুটা বেড়েছে, এটি সরকার স্বীকার করছে, তবে সরবরাহে কোনো ঘাটতি নেই সেটি আমরা লক্ষ্য করছিলাম এবং ফিনল্যান্ডের মানুষের যে সরকারের প্রতি আস্থা এবং যে তেল সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া, সে কারণে ফিনল্যান্ড খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আছে এই তেল সরবরাহের ক্ষেত্রে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। তিক্ত অভিজ্ঞতায় দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার। তবে এবার আর আগের মতো নয়, নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার উপর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। যাদের শ্রমগামে উন্নয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সেসব বিদেশি শ্রমিকের 1/3 বাংলাদেশি। বৈধ ও অবৈধ মিলিয়ে দেশটিতে কর্মরত শ্রমিকের সংখ্যাটাও 20 লাখেরও বেশি। কিন্তু সিন্ডিকেট, মানব পাচার আর শ্রম শোষণের তিক্ত অভিজ্ঞতায় গেল 2 বছর বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ওই বৈঠকের পর সুখবর মিলল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার। কঠোর কিছু শর্তে সাজানো হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়া। মধ্যস্বত্বভোগীদের দৈরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া এখন পরিচালিত হবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমে। নতুন নিয়মে এখন থেকে অভিবাসন ও নিয়োগের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমাদের 2 দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসী যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। 2 দেশের সরকারের নীতি নির্ধারকদের বৈঠককে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ভিটেমাটি বিক্রি করে বিদেশে এসে আর কোনো প্রতারণায় সর্বশান্ত হতে চান না আর কেউই। সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন তারা প্রদান করে, সবকিছু জেনে শুনে এবং সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে মালয়েশিয়া আসার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিন্ডিকেট মুক্ত, স্বল্প সময় এবং অল্প খরচে যেন মালয়েশিয়ায় প্রত্যেকটা শ্রমিক এই নতুন এমইউর মাধ্যমে আসতে পারে। ধাপে ধাপে বাজার খোলার পরিকল্পনায় এর মধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে প্রায় 800 জন যাচাইকৃত কর্মীকে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরে 30 থেকে 40 হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে দেশটিতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালদ্বীপের রাজধানী মানের একটি 10তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হানজালা নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার তার মৃত্যুটি নিশ্চিত করেন দেশটির বাংলাদেশ হাইকমিশন। হানজালা স্থানীয় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার কর্মস্থলের ছাদে গাছে পানি দেওয়ার সময় সুরক্ষা দড়ি বাঁধতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় এবং উদ্ধারকারীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু ভবানীপুর আসন। নিজের ঘরের মাঠে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী গতবারের জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাম কংগ্রেস প্রার্থী থাকলেও লড়াই মূলত 2 হেভিওয়েটের মধ্যে। তাদের জয় পরাজয় নিয়ে চলছে নানা সমীকরণ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার বনিদি এলাকা হিসেবে পরিচিত ভবানীপুর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি ও অবাঙালি অধ্যুষিত এই আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা।
এখান থেকেই জিতে তিনি এর আগের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এই আসনে মমতার বিপরীতে লড়ছেন বিজেপির আলোচিত ও প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড শুভেন্দু অধিকারী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন। এবার মমতার খাসতালুক ভবানীপুরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। অন্যদিকে উন্নয়নের ফিরিস্তি দিয়ে নিজেদের দুর্গ ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেসও। দিদি চিরকাল থেকেই করে আসছেন, আজকে তো স্পেশালি কিছু করছেন না। দিদি লড়াই করে আসছে, লড়াই করতে থাকবে, আর লড়াই করে দিদি জিতবেনও, এটা আমাদের পুরো বিশ্বাস আছে। বুঝতে পারছি এবার লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে, সব ধরেই ক্যাম্পেইন করছে ভালো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকায় সংশোধনীতে প্রায় 51,000 নাম বাদ পড়ায় এবারের লড়াই বেশ কঠিন হতে চলেছে। আর এই বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি দুই দলের ভোট ব্যাংকেই প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। এছাড়াও বাকি দুই রাজনৈতিক দল বাম ও কংগ্রেসও লড়াইয়ে শক্তিশালী জায়গাতে নেই। এবার যেভাবে জলে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, লক্ষ লক্ষ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, এইরকম একটা আধিভৌতিক পরিবেশে যে ভোট আমি কিন্তু কোনোদিন দেখেছি বলে আমি তো মনে করতে পারছি না। বিজেপির একটা কেন্দ্রীয় শক্তি রয়েছে আর রাজ্যের মিশন পুরো ক্ষমতাটা রয়েছে তৃণমূলের হাতে। দুর্ভাগ্যজনকভাবে লড়াইতে যেন বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বাম এবং কংগ্রেস। প্রচারণায় দুই হেভিওয়েট প্রার্থীকে এখনও সরাসরি সেভাবে দেখা না গেলেও উত্তপ্ত ভবানীপুর। দুজনই ব্যস্ত সময় পার করছেন দলীয় অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারে। 4 মে নির্বাচনী ফলাফলেই স্পষ্ট হবে ভবানীপুরের মসনদ শেষ পর্যন্ত কার দখলে যাচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটেনি হাবিবুল বাশার সুমন বাহিনী। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জয়ী দলের সদস্যদেরকেই রেখে দেওয়া হয়েছে এখানে। তবে পরবর্তীতে দল নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের 6 মাস আগেই দল চূড়ান্ত হয়ে যাবে বলে বিশ্বাস তার। আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বিসিবির নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা করলেন হাবিবুল বাশার। তারাও ভরসা রাখলেন গাজী আশরাফ হোসেন লিপুর রেখে যাওয়া দলটার উপর। স্কোয়াডে নতুনত্ব না থাকলেও কিছুটা ভিন্নতা আছে কার্যক্রমে। দল ঘোষণার আগে পরে যেখানে লিপুর প্যানেলকে পাওয়া যেত না, সেখানে নতুন নির্বাচকরা ব্যাখ্যা দিলেন স্কোয়াড নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে অপরিবর্তিত স্কোয়াড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে অধিনায়ক মেহেদী হাসানের সঙ্গী পুরনো সতীর্থরা, সহ অধিনায়কও নাজমুল হোসেন শান্ত। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আমি বলে আনসেটেলই, কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং কিন্তু পার্টনারশিপের ব্যাপার থাকে। ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা কাজ করবো। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই। দল গঠন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতামত শুনেছে নির্বাচক প্যানেল। 2027 বিশ্বকাপের পথ সহজ করতে র্যাঙ্কিংয়ের উন্নতিতে নজর, যে কারণে পিএসএল এ থাকা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে। বৈশ্বিক আসর বিবেচনায় আগামী 6 মাসের মাঝে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে চান বাশার। বিশ্বকাপের 4-5 মাসে 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি, বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক। নতুন নির্বাচক প্যানেল সোচ্চার সাকিব ইস্যুতেও যোগাযোগ হয়েছে টাইগারদের সাবেক অধিনায়কের সঙ্গেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বোমা ফাটালেন আনিসুর রহমান জিকো। হাভিয়ের কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের কারণে এতদিন জাতীয় দলের বাইরে ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। স্প্যানিশ কোচের বিদায়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন জিকো। প্রত্যাশা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়া। নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। শুধু বাংলাদেশই নয়, 2023 সাফে তিনিই হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা। তবুও হাভিয়ের কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। সেরাদের কাতারে থেকেও কেন উপেক্ষিত, এটা নিয়ে ফুটবল আঙ্গনে নানা ফিসফাস থাকলেও এবার রীতিমতো বোমা ফাটালেন জিকো।
সম্প্রতি লিগের টপ পারফর্মার হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। স্প্যানিশ কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি এরপর হয়ে ওঠে আরও স্পষ্ট। সেই ক্ষোভ আর চাপা রাখতে পারলেন না জিকো। সরাসরি জানিয়ে দিলেন কোচের গোয়ার্তুমির কারণেই এতদিন জাতীয় দলে জায়গা হয়নি তার। আমি একটা ম্যাচে খেলা নিয়ে আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নাই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুজনের মধ্যে ভেদাভেদ না রেখে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হতো। আমার তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। মেয়াদ পূর্ণ করায় চলতি মাসেই বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাভিয়ার কাবরেরার, আর এটাকেই জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন আনিসুর রহমান জিকো। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বপ্ন দেশকে অন্তত একটা সাফ জয়ের আনন্দে ভাসানো। আসছে সেপ্টেম্বরে সেই সুযোগটা হয়ে যেতে পারে ঘরের মাঠেই। এটা তো আমার সবসময় কাজ করে, আমার আবার সাফ খেলতে হবে, আমার সাফে সেরা গোলকিপার হবা, এবং আমার খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দিব। আমি তো স্বপ্ন দেখতেছি, এখন তো বাকিটা হচ্ছে এটা ন্যাশনাল টিম কমিটি আছে আর কোচিং প্যানেল যারা থাকবে, যদি ডাকে তাহলে আমি আমার দেশের জন্য আমি সবটুকু দিব। এদিকে গুঞ্জন আছে স্বল্প মেয়াদে হলেও আবারও বাংলাদেশের কোচ হতে পারেন হাভিয়ার কাবরেরা। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বাফুফে নাকি ইচ্ছে করে রেখেছে এমন সুযোগ। সেটাই যদি সত্যি হয় তবে জিকোর পথ হয়ে উঠতে পারে অমসৃণ। যদিও এসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে দৃষ্টি রাখতে চান বাংলার বাজ পাখি। কোচ আছে কিনা নাই তো এটা এখন আমি শিওর বলতে পারবো না। আমি আশা করি আমি সবসময় রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৪৭ বছর পর সরাসরি বৈঠকে ইরান যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করতে পাল্টাপাল্টি শর্ত, সব বিষয়ে সমঝোতায় আসতে একদিন আলোচনা বাড়ানোর চেষ্টা ইসলামাবাদের। হাম সংক্রমণে আরও 2 শিশুর মৃত্যু, ভর্তি ৯৫০-র বেশি। সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ার জটিলতা। সারা দেশে টিকাদান শুরু ২০ এপ্রিল, আগে নেয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। এবং ডেঙ্গু চিকনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। খাল দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি। আগামী প্রজন্মের জন্য ঢাকাকে বসবাসযোগ্য করার প্রত্যয়। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।